Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। চট্টগ্রামে টি-20 সিরিজ খেলতে এসে উইকেট নিয়ে দুশ্চিন্তায় ওয়েস্ট ইন্ডিজ। সাগরিকায় উইকেট কেমন হবে সেটা বোঝার জন্য দুইবার উইকেট দেখেছেন ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামি। টাইগারদের স্পিন মোকাবেলায় নেটেও ছিল স্পিন বোলারদের আধিক্য। সোমবার এই ভেন্যুতে প্রথমবার টি-20 খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দুপুর 1:30টা চট্টগ্রামের সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমানের স্টেডিয়ামে আসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মিরপুরের ভয়াল স্পিনিং ট্র্যাক যেন এখনও তাড়া করছে ক্যারিবিয়ানদের, বোঝা গেল। মাঠে ঢোকার পর সবার আগে উইকেট দেখতে গেলেন দলটির হেড কোচ ড্যারেন স্যামি, সঙ্গী বাকি কোচিং স্টাফরাও। উইকেট দেখে ফিরতে ফিরতে চমকে উঠে দৌড় দিতে হলো ক্যারিবিয়ানদের, কারণ রোদের মাঝেই হঠাৎ বৃষ্টি। দ্রুতই পিচ ঢাকতে হয় গ্রাউন্ডসম্যানদের। তবে সাগরিকার পাসিং শাওয়ার ছিল মাত্র 10 মিনিটের মতো। এরপর আবারও উঠে রোদ পূর্ণাঙ্গ সেশন করেছে ড্যারেন স্যামির দল। অনুশীলনে 3টি নেটে কাজ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল, যার মধ্যে 2টি নেটেই অধিকাংশ সময় স্পিনারদের মোকাবেলা করেছে ব্যাটাররা। দলকে সেরা প্রস্তুতির সুযোগ করে দিতেই চট্টগ্রামের লোকাল স্পিনারদের সহায়তা নিয়েছেন ড্যারেন স্যামি, কারণ রিশাদ, শেখ মেহেদী, নাসুমদের বিপক্ষে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া। দ্বিতীয় দফায় আবারও উইকেট দেখতে যান স্যামি। আসলে বোঝার চেষ্টা করেছেন উইকেটের প্রকৃত চরিত্র। চট্টগ্রামেও ওয়ানডের মতো স্পিনিং ট্র্যাক হচ্ছে কিনা সেটাই হয়তো নিশ্চিত হওয়ার চেষ্টা। তবে এবার পিচ হচ্ছে স্পোর্টিং, এক কথায় টি-20-র আদর্শ উইকেট করছেন কিউরেটর জাহিদ রেজা বাবু। তবে শেষ মুহূর্তে আরও কিছুটা ঘাস কাটা হতে পারে, আর সেটা হলে এই উইকেট 180 থেকে 200 রানের পিচ হবে বলাই যায় অতীত অভিজ্ঞতা থেকে। মজার বিষয় হলো এখন পর্যন্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ 21টি টি-20 ম্যাচ খেলেছে, কিন্তু সাগরিকায় এবারই প্রথম এই ফরম্যাটে লড়বে দুই দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। কে হচ্ছে বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। অধিনায়ক হবার বিবেচনায় আছেন 4 ক্রিকেটার। বিসিবির নাজমুল শান্তকে অধিনায়ক হিসেবে চায়, কিন্তু তাতে রাজি হননি দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এই শান্ত। টি-20-র সফলতার ভাবনায় লিটন দাসও আছেন তালিকায়, আর বাকি দুজন মেহেদী মিরাজ ও মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজ হারানোর পর স্বভাবতই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কথা বলাটা ছিল স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাংলাদেশের জয়ের দিন মিরপুরে লম্বা সময় ধরে নাজমুল হোসেন শান্তর সাথে কথা বলেছেন বিসিবির এই শীর্ষ কর্মকর্তা। শান্তর ব্যাটিং নিয়ে কথা হয়েছে অধিনায়কত্ব নিয়ে। ওয়ানডের নেতৃত্ব থেকে যেভাবে সরানো হয় শান্তকে, তাতেই এই ক্রিকেটার মন খারাপ করে অভিমানে ছেড়ে দেন টেস্ট অধিনায়কের দায়িত্ব। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের পর আর টেস্ট খেলেনি বাংলাদেশ। নভেম্বরে আছে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ, তাই তো নতুন অধিনায়কের খোঁজে বিসিবি। এখনও বোর্ড এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে চায় শান্তকে, কিন্তু ভেতরের খবর শান্ত নারাজ দায়িত্ব নিতে। বিসিবি তাই বিকল্প অপশন খুঁজছে। শনিবার বিসিবিতে হয়েছে অলিখিত বোর্ড সভা। অধিকাংশ পরিচালক বসেছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে। সেখানে কথা হয়েছে অধিনায়ক নিয়ে। শান্ত ছাড়াও বিবেচনায় আছেন আরও 3 জন, যাদের মধ্যে এগিয়ে আছেন টি-20-র অধিনায়ক লিটন দাস। এলকেডির ক্রিকেট মস্তিষ্ক নিয়ে কারো কোনো সংশয় নেই। ওয়ানডে ফরম্যাটে প্রত্যাশিত পারফর্ম করতে না পারলেও টেস্টে ভালোই করছেন এই উইকেটরক্ষক ব্যাটার। টি-20 দলটাকে ভালোভাবে গুছিয়ে নেয়ার পুরস্কার হিসেবে টেস্ট অধিনায়কের ব্যাটনটাও উঠতে পারে লিটনের হাতে। তবে সাম্প্রতিক সময়ে সমালোচনা হলেও মেহেদী হাসান মিরাজও আছেন লিস্টে। ওয়ানডেতে তার বোলিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলেও টেস্টে কিন্তু তা নেই। এই ফরম্যাটে দলের অটো চয়েস মিরাজ। কিন্তু অপ্রত্যাশিত একটি নামও আছে বিসিবির ভাবনাতে, আর তিনি হলেন মুমিনুল হক সৌরভ। ইতিমধ্যেই এক দফায় বাংলাদেশ দলকে এই ফরম্যাটে নেতৃত্ব দেবার অভিজ্ঞতা আছে কক্সবাজারের এই ক্রিকেটারের। তাই তো মুমিনুলের কাঁধে দায়িত্ব দেওয়াটা নিরাপদ চয়েস হতে পারে বিসিবির জন্য। আন্তর্জাতিক সার্কিটে 3 ফরম্যাটের 3 অধিনায়ক তত্ত্বে অতীতেও সাফল্য পায়নি বড় বড় দলগুলো।
বর্তমানে কেবল পাকিস্তানে আছে 3 অধিনায়ক। দেশি বিদেশি সংশ্লিষ্টরা বলে 3 অধিনায়ক তত্ত্বে ড্রেসিং রুমে বাড়ে গ্রুপিং, ধরে ফাটল, হয় দ্বন্দ্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়া টেস্ট অধিনায়ক বাছাইয়ের আগে সেই বিষয়টা কি মাথায় রাখছে? না রাখলে অবশ্যই ভাবা উচিত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। জাতীয় স্টেডিয়ামে সরকারের উপদেষ্টা বৃন্দ এবং কূটনীতিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজন করা এই ম্যাচে ৩-০ গোলে হেরেছে উপদেষ্টা বৃন্দের দল। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল রোমন্থন করেছেন শৈশবের স্মৃতি। আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনায় শুধু করেন না, ফুটবলটাও ভালো খেলেন। উপদেষ্টা ও কূটনীতিকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে দারুণ সব পাস আর শটে মাঠ মাতালেন। জাতীয় স্টেডিয়ামের এই মাঠ কিছুদিন আগেই মাতিয়ে গেছেন হামজারা। মাঠে বসে সেই ম্যাচ উপভোগ করেছেন ক্রীড়া উপদেষ্টা, এবার নিজেই সেই মাঠে নামলেন। সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এই বয়সেও ফুটবল তাদের টানে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বোধহয় এই জন্যই বলে। আমরা কোনো প্র্যাকটিসই করি নাই, আর ওরা আমাদেরকে খেলা দেখে বুঝেছি প্রচণ্ড প্র্যাকটিস করে এসেছে। তো থার্ড ম্যাচ হবে ডিসেম্বরে, ইনশাআল্লাহ থার্ড ম্যাচে আমরা জিতবো। ম্যাচটায় ডিপ্লোম্যাটদের কাছে ৩-০ গোলে হেরেছে উপদেষ্টাদের দল। তবে এটা কেবলই প্রদর্শনী ম্যাচ হওয়ায় দিন শেষে এই রেজাল্টে কিছুই যায় আসে না। ম্যাচটা সবাই উপভোগ করেছেন, নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেছেন, এটাই বড় পাওয়া। আগের ম্যাচ এখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম। এই ম্যাচে আমাদের প্রিপারেশন ভালো ছিল না, আপনারা জানেন এখন কাজের চাপ সব কিছু মিলে, এবং ওরা আগের ম্যাচ হারার কারণে খুবই সিরিয়াসলি এবার খেলতে এসছে। এবার আমেরিকানদের কারণে নেই, কারণ ওরা ফুটবল পারে না, ওরা সকার প্লেয়ার। তো এবার সব ফুটবল খেলুড়ে ইউরোপিয়ানরা আপনারা দেখেছেন যে খুব ভালো খেলেছে। আমরা আশা করি যে লাস্ট এবং ডিসাইডার ম্যাচে আমরা জিতবো। খেলা শেষে দুই দলের মাঝেই পুরস্কার তুলে দেন ক্রীড়া উপদেষ্টা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ভেন্যু জটিলতায় পড়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্টেডিয়ামে 13 নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ থাকায় টুর্নামেন্টটি অন্যত্র সরিয়ে নেয়ার ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে টানা পোড়েনের মধ্যে পড়ায় 12 নভেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত ভেন্যু ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি, কারণ এখানে আমাদের একই সাথে সেই সময়েই ভারতের সাথে ম্যাচ আছে। হাত জোর করে বলেছি যে মাননীয় উপদেষ্টা মহোদয়, ফুটবলও আপনার, আর্চারিও আপনার। আমরা শুধু একটা দিন চেয়ে নিচ্ছি, 12 তারিখ পর্যন্ত আমাদের খেলার সুযোগ দেন। আমরা কথা দিচ্ছি যে এখান থেকে আমরা 12 তারিখে 6টার মধ্যে আমরা আমাদের গুটিয়ে আমরা আর্মি স্টেডিয়ামে বা যে কোনো জায়গায় ফাইনাল 2 দিন 13-14 আমরা খেলতে পারবো। আগামীকাল বাফুফের বর্তমান নির্বাচিত কমিটির 1 বছর পূর্তি। এ উপলক্ষে দুপুরে নির্বাহী কমিটির সভা ডেকেছেন সভাপতি তাবিথ আউয়াল, যেখানে উঠেছে 6টি বিষয়। এই 1 বছরে যেমন আছে অর্জন, তেমনি আছে ব্যর্থতা। বাফুফের কর্মকাণ্ড নিয়ে মেহেদি নাইমের রিপোর্ট। গেল বছর 26 অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে বাফুফের দায়িত্ব বুঝে নিয়েছিলেন তাবিথ আউয়াল। সেই হিসেবে 1 বছর পূর্ণ হলো বর্তমান নির্বাচিত কমিটির। রবিবার দুপুরে সেই উপলক্ষে বাফুফের কার্যনির্বাহী সভা। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে সেখানে আলোচনায় উঠছে 6টি বিষয়। গত ইসি বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের অনুমোদন, বাফুফের গঠনতন্ত্র সংস্কার, সঙ্গে থাকছে বাংলাদেশ সিঙ্গাপুর ও বাংলাদেশ হংকং ম্যাচের আয় ব্যয় আর সামগ্রিক আয়োজন নিয়ে পর্যালোচনা। সারা দেশে অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়টিও উঠছে সভায়। বিবিধ টপিকে থাকতে পারে হেড কোচ হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে সদস্যদের মাঝে আলোচনা। কি করতে পেরেছি সেটা কিন্তু দায়িত্ব আপনারা এবং আমাদের ফ্যানরা, তা আপনারাই জাজ করবেন। আমার যে চ্যালেঞ্জ, সেই স্পন্সরের কন্ট্রিবিউশনটা আমি এনশিওর করে যাব আমি বিদায় নেওয়ার সময়, যেন এমন না হয় যে আমার পরে যারা আসবে তারা বলবে যে আমাদের তো এই কাজগুলোর জন্য ঘাটতি আছে এখনো। 26 তারিখ যেহেতু অ্যানুয়াল সেলিব্রেশন একটা ব্যাপার আছে, ডেফিনেটলি আমরা 1 বছর কী করেছি আমার মনে হয় সেটা তো থাকবেই। এর বাইরে ডেফিনেটলি আমাদের লাস্ট খেলা নিয়ে আলাপ আলোচনা হবে এবং আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেগুলি নিয়ে আলাপ আলোচনা হবে। এবং আমি যতটুকু মনে পড়ে আমাদের গত কমিটিতে বলা হয়েছিল আমাদের কনস্টিটিউশন রিফর্মের একটা রিপোর্ট আসার কথা। সো আই বিলিভ সেই রিপোর্টটা আলোচনা করা হবে ইনশাল্লাহ। এই 1 বছরে বাফুফের অর্জনের পাল্লাটা ভারী। এশিয়ান কাপের মূল পর্বে খেলা, হামজা সমিতদের কল্যাণে জাতীয় দলের প্লেয়িং স্টাইলে উন্নতি সহ বেড়েছে বাফুফের আয়। ফুটবল ফেডারেশনে আরও উন্নতির জায়গা দেখছেন ক্রীড়া উপদেষ্টা।
যে আর্লি টাইমের যে ক্রেজ সেটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন গ্যালারি ভর্তি মানুষ থাকে এবং বাইরেও থাকে, ঢুকতে পারে না এরকম। অবশ্যই খেলাও অনেক উন্নতি হয়েছে বাংলাদেশে। এই একদম উইং থেকে ক্রস এটা আমরা দেখি নাই আমাদের শৈশবের পরে আর। তো আবার নতুন করে দেখতে পাচ্ছি আমাদের খেলার উন্নয়ন হয়েছে। তবে এক বছরে যতটুকু বাফুফে করতে পেরেছে আমি মনে করি এটা তাদের সফলতা। অর্জনের পাশাপাশি ব্যর্থতাও আছে। এক বছরেও পাইওনিয়ার ফুটবল লিগ করতে না পারা, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে একাডেমি করতে বাধ্য না করা, সাব জয়ের পর নারীদের প্রতিশ্রুত 1.5 কোটি টাকা দিতে বিলম্ব, এগুলো নিয়ে আগামীতে ভাবতে হবে। আমার নিজের উত্থান কিন্তু আমি পাইনিয়ার থেকে আমি বলবো যে আমাদের ওই প্লেয়ারের পাইনিয়ার থেকে আমি মনোয়ার মুন্না, মিজানুর রহমান ডন, তারপরে আমরা বেশ কিছু প্লেয়ার কিন্তু ওই একটা ক্যাম্পের থেকে বেরিয়ে আসছি। রজনী একটা ক্যাম্পের থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। আমি চাই যে আসলে পাইনিয়ারটা দ্রুত শুরু হোক। উন্নতি করার চেষ্টা থাকলেই নাকি এগিয়ে থাকা যায়। আগামী বছরগুলোতে বাফুফের কর্তাদের সেই চেষ্টার মাত্রা বাড়ালে নিশ্চিতভাবে এগিয়ে যাবে দেশের ফুটবল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই কমিটির হাত ধরে দেশের ফুটবল আরও অনেক বেশি এগিয়ে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ফুটবল ভক্তরা। এবারে নারী ওয়ানডে বিশ্বকাপের খবর জানাতে চাই। আসরে নিজেদের শেষ ম্যাচে রোববার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। টুর্নামেন্ট থেকে টাইগ্রাসের বিদায় নিশ্চিত হওয়ায় এই ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। 6 ম্যাচে মাত্র 1 জয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল। অপরদিকে সমান ম্যাচে 3 জয়ে 4 থেকে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। জয় দিয়ে শুরু করলেও সবশেষ টানা 5 ম্যাচে পরাজয়ের বৃত্তে থাকা বাংলাদেশ নিশ্চয়ই চাইবে শেষের গল্পটা রঙিন করে রাখতে। এদিকে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে বড় জয় পেল অস্ট্রেলিয়া। 98 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 16.5 ওভারে জয় পায় অসিরা। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 32 রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। মেগানের বলে ক্যাচ দিয়ে ফেরেন 31 রান করা অধিনায়ক লরা উলভার্ট। পরে অজিদের বোলিং তোপে আসা যাওয়ার মিছিলে লেগে পড়ে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। 29 রান করা সেনালো জ্যাফটাকে ফেরান আলানা কিং। আর কেউ বলার মতো স্কোর করতে না পারলে ক্লার্কের 14 রানে ভর করে 97 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। অজিদের হয়ে 7 উইকেট নিয়েছেন আলানা কিং। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিভি লিচফিল্ডকে হারায় অস্ট্রেলিয়া। আলিসা পেরি 0 রানে ফেরেন। এর পরের গল্পটা জর্জিয়া ভল ও বেথ মুনির। দুজনের 76 রানের পার্টনারশিপে জয়ের কাছে যেতেই ব্যক্তিগত 42 রানে সাজঘরের পথ দেখেন মুনি। তবে জর্জিয়ার অপরাজিত 38 রানে 199 বল আগেই জয় পায় অজিরা। এবার ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছে নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার 2 নারী ক্রিকেটার। অভিযোগ উঠেছে এক মোটরসাইকেল আরোহী তাদের অযাচিতভাবে স্পর্শ করেছেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে অস্ট্রেলিয়া দল ইন্দোরে রেডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই 2 ক্রিকেটার দলের নিরাপত্তা কর্মীদের কাছে SOS বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের MIG থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি FIR হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আকিল খান। এবারে ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর। রোহিতের অপরাজিত সেঞ্চুরিতে সিরিজের 3য় ওয়ানডেতে দাপুটে জয় ভারতের। অজিদের দেয়া 237 রানের লক্ষ্যে 69 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ম্যান ইন ব্লুরা। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙে ভারতীয় বোলারদের চাপের মুখে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দলটি। 50 ওভার আগেই 236 রানে গুটিয়ে যায় অজিরা। স্বাগতিক দলের পক্ষে সর্বোচ্চ 56 রান আসে ম্যাট রেনসের ব্যাট থেকে। এছাড়া মিচেল মার্শ 41 এবং ম্যাথিউ শর্ট যোগ করেন 30 রান। 4 উইকেট নেওয়া হার্ষিত রানার বিধ্বংসী স্পেলে গুড়িয়ে যায় অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। 237 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং শুভমান গিল গড়েন 69 রানের ওপেনিং জুটি। এই জুটি ভাঙে গিল 24 রানে হ্যাজেলউডের শিকার হলে এরপর কোহলিকে নিয়ে 188 রানের পার্টনারশিপ দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। এই জয়ের পথে 122 রানের অপরাজিত এক ম্যাচ জয়ী ইনিংস খেলেন রোহিত। কোহলির ব্যাট থেকে আসে অপরাজিত 74 রানের ইনিংস। অবশ্য এই ম্যাচের আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কাল মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল। সেই ম্যাচে 4-0 গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই জাভি আলোনসোর শিষ্যদের। এল ক্লাসিকো মানেই যেন কিছুটা চিন্তা আর দুঃস্বপ্নের মতো রিয়াল মাদ্রিদের জন্য। গেল মৌসুমে যে 4 দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। এবার তাই ঘরের মাঠে রিয়ালের সামনে প্রতিশোধের লড়াই। কাকতালীয়ভাবে গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো এই মৌসুমের ম্যাচটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে একই তারিখে, সেটিও রিয়ালের ঘরের মাঠ বার্নাবিউতে। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে শাবি আলোনসোর দল। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 5-2 গোলের বড় ব্যবধানে হার ছাড়া সব প্রতিযোগিতা মিলে 12 ম্যাচের 11টিতেই জয়লাভ করেছে রিয়াল। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে এখন ফুল ফিট। তবে গেল মৌসুমের দেখায় উড়ন্ত পারফর্ম করা লামিন ইয়ামাল এবারও কঠিন পরীক্ষায় ফেলতে পারে রিয়ালের রক্ষণভাগকে। এদিকে পয়েন্ট টেবিলের পাশাপাশি কিছুটা চাপে থেকেই এই ম্যাচে মাঠে নামতে হবে বার্সার। অনুশীলনে আবারও চোট পাওয়ায় এই ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রাফিনহা। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফেরা ফ্র্যাঙ্কি ডি জংকে দেখা যেতে পারে প্রথম একাদশে। এদিকে সবশেষ জিরোনার বিপক্ষে ম্যাচে রেফারির প্রতি ক্ষোভ ঝেড়ে 2 হলুদ কার্ড দেখায় এল ক্লাসিকোর হাই ভোল্টেজ ম্যাচে বার্সার ডাগ আউটে থাকছেন না কোচ হ্যান্সি ফ্লিক। লা লিগার এই ম্যাচটিতে জয় পেলেই রিয়ালকে হটিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিতে পারবে কাতালান ক্লাবটি। বিপরীতে লিগে 9 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে রিয়াল। বার্সাকে হারাতে পারলে ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করবে টেবিল টপাররা। এবার দেখার অপেক্ষা ইয়ামাল এমবাপ্পের দ্বৈরথে শেষ হাসিটা কে হাসে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। কোথায় থামবেন এই মেসি? আর কত ট্রফি যোগ হবে মেসির শোকেসে? ইউরোপের পাট শুকিয়ে এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে জিতলেন গোল্ডেন বুট। এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট জয়ী ফুটবলার। গত মৌসুমের মতো এবারও মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হওয়ার দৌড়েও এগিয়ে আছে মায়ামিকে বদলে দেয়া এই রূপকার। মাঠে উঁচিয়ে ধরেছেন গোল্ডেন বুট। আবার সেই ম্যাচেই জোড়া গোল করে প্রমাণও করেছেন কেন এই বিজয় স্মারক লিওনেল মেসির হাতে। আবারও ফুটবল বিশ্বকে জানান দিলেন নিজের শ্রেষ্ঠত্বের কথা। মেসি যে এখনো ফুরিয়ে যাননি তার প্রমাণ দিচ্ছেন গোল করে নয়তো গোল করিয়ে। চলতি মৌসুমে 29 গোল আর 19 অ্যাসিস্ট করে মোট 48 গোলে সরাসরি অবদান রেখেছেন এলএম10। এই অর্জনের মাধ্যমে মেসি হয়ে গেলেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট জয়ী ফুটবলার। মেসির হাতে সেই গোল্ডেন বুট তুলে দেন মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার। এই আর্জেন্টাইন জাদুকর ফ্লোরিডায় পা রাখার পর থেকেই বদলে গেছে মায়ামি। সেই সাথে বদলে গেছে মেজর লিগ সকারের চেহারা। লিগের ব্র্যান্ড ভ্যালু হয়েছে আকাশ ছোঁয়া। যখনই মাঠে নামেন এই আর্জেন্টাইন জাদুকর যেন শহরটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তার প্রতিটি স্পর্শে ঝলমল করে দর্শক ভর্তি পুরো স্টেডিয়াম। এই তো 2 বছর আগের কথা। মেজর লিগ সকারে ধুঁকছিল ক্লাবটি। 14তম স্থানে থেকে ইস্টার্ন কনফারেন্স লিগ শেষ করা ক্লাবটি উঁচিয়ে ধরেছে সেই শিরোপা। হঠাৎই যেন এক জাদুকরের জাদুর কাঠির ছোঁয়ায় পাল্টে গেছে সবকিছু। সেই মায়ামি ক্লাব ইতিহাসে প্রথমবার লিগস কাপের শিরোপা জেতার স্বাদ পায় মেসি নৈপুণ্যে। মেসির আগমনের পর থেকেই তারকা খেলোয়াড়দের আগমন বেড়েছে যুক্তরাষ্ট্রের লিগটিতে। মায়ামিতে ইতিমধ্যে যোগ দিয়েছেন সুয়ারেজ, বুস্কেস, জর্ডি আলবা ও রদ্রিগো ডিপলদের মতো তারকারা। এই সপ্তাহটি ছিল ইন্টার মায়ামির জন্য স্বপ্নের মতো। ক্লাবটির সাথে 3 বছরের চুক্তি করেছেন মেসি। গত মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার লিও। এই মৌসুমেও পুরস্কারটির দৌড়ে অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে আছেন মায়ামি অধিনায়ক। এটি জিতলে তিনি হবেন লিগের ইতিহাসে প্রথম ফুটবলার যিনি টানা 2 বার নির্বাচিত হবেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। মেসি আর মেসির রেকর্ড কখনোই যেন থামার নয়। আর এরই মধ্যে যেহেতু আগামীকাল এল ক্লাসিকো হতে যাচ্ছে, কথার লড়াইয়ে কিন্তু মেতে উঠেছে সবাই, বাদ যাননি ইয়ামালও। রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে। এল ক্লাসিকোর আগে এমন মন্তব্যে রিয়ালকে খোঁচা দিলেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। এতেই চটেছেন রিয়াল ভক্তরা। শুধু তাই নয়, বার্নাব্যুতে খেলা কঠিন হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ইয়ামাল মনে করিয়ে দিয়েছেন গত মৌসুমের রিয়ালকে 4-0-তে উড়িয়ে দেওয়ার কথাও।
যতই ঘনিয়ে আসছে এল ক্লাসিকোর সময় ততই বাড়ছে উত্তেজনা। মাঠের লড়াইয়ের আগে যথারীতি জমেছে কথার লড়াই, আর সেই লড়াইয়ের আগুনে ঘি ঢেলেছে বার্সা তারকা লামিন ইয়ামালের করা বিস্ফোরক মন্তব্য। ক্লাসিকোর ঠিক আগে ইয়ামাল বললেন রিয়াল চুরি করে, আবার অভিযোগও তোলে। লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে কিংস লিগের একটি অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন ইয়ামাল, যেখানে জেরার্ড পিকে, ইবাই লানোসদের সঙ্গে এক আড্ডায় ওঠে এল ক্লাসিকো প্রসঙ্গ। সেখানেই স্ট্রিমার ইবাই লানোস কিংস লিগের ক্লাব লা ক্যাপিটালের সহমালিক ইয়ামালকে জিজ্ঞেস করেন কিংস লিগের দল পোর্কিয়ন্স রিয়াল মাদ্রিদের মতো কিনা। উত্তরে ইয়ামাল বলেন, হ্যাঁ অবশ্যই, তারা চুরি করে আর অভিযোগ করে, এটাই তারা করে। আল মাদ্রিদ ও a porcinos por Ibai. A ver, a Madrid ya le ha marcado varias veces, así que a ti. ইয়ামালের এমন মন্তব্যের পর পড়ে যায় হাসির রোল রিয়াল ভক্ত ও পোর্কিয়ান্স দলের মালিক লানোসের প্রশ্ন, বার্নাবিউতে খেলাটা কঠিন কিনা। এবার ইয়ামালের উত্তর, অন্তত বার্সার জন্য কঠিন নয়। শেষবার নিজের গোল করার কথা মনে করিয়ে দিয়ে 17 বছর বয়সী বার্সা ফরওয়ার্ড বলেন, গত মৌসুমের কথা মনে নেই, 4-0 গোলে জিতেছিলাম, সেটা কি ভুলে গেছো? ইয়ামালের এই মন্তব্যের পর স্প্যানিশ সামাজিক মাধ্যম জুড়ে পড়ে গেছে হইচই। কেউ বলেছেন এটাই বার্সার রক্ত, কেউ আবার সতর্ক করেছেন এমন মন্তব্য ক্লাসিকোর আগে মাদ্রিদকে আরও অনুপ্রাণিত করবে। মৌসুমের শুরুতে কুঁচকির চোটে ভুগছিলেন ইয়ামাল, তবে ফিট হয়ে ফিরেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। এবারের লা লিগায় এখন পর্যন্ত 7 ম্যাচে করেছেন 3 গোল, করেছেন 5টি অ্যাসিস্ট। তবে ক্লাসিকোর আগে কথার ফুলঝুরির পর ফুটবল পাড়ায় আলোচনা, এবার মাঠে গোল করতে পারবেন তো ইয়ামাল, না হলে যে রিয়ালের চুরি করার মন্তব্যই বুমেরাং হবে ইয়ামালের জন্য। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।